স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। হু ইজ ইয়োর গডফাদার? নো ওয়ান। আমিই আমার গডফাদার। শট ইয়োরসেলফ। পাইথন লিডারের আত্মা কাঁপানো বিস্ফোরিত আদেশ। উপায়হীন রিচার্ড তাই করল। পরপর দুটি ফাঁকা গুলি বের হলো এবারও। ভাগ্যের জোরে আরো কয়েক সেকেন্ড বেঁচে রইল সে। কিন্তু এরপর শেষ স্লটে তো ঠিকই বুলেট রয়েছে, এবং এটা সবার জানা। রিচার্ড নিজেও জানে ওর মৃত্যু আসন্ন। মুখাবয়বে নিগুড় শূন্যতা ধরে রেখে এপাশ ওপাশ ঘাড় ঘোরালো ইরিশ। পরপরই ছুড়ল প্রশ্নের বহর। পৃথিবীতে ঠিক কি ধরনের দুর্বলতা রয়েছে তোমার, আর সেই দুর্বলতার উৎস কি? এমন একটা তাৎপর্যপূর্ণ সময়ে ইরিশের এহেন উদাসীন প্রশ্নে কপাল বেঁকে গেল তুষারের। বিরস মুখে উদ্ভব ঘটল ব্যতিগ্রস্ততার। মনে মনে ভাবল, কি বলছে এরিস সেসব? এখানে দুর্বলতা আসলো কোথা থেকে? কিয়ৎক্ষণ অতিবাহিত হলো নিগুড় নৈঃশব্দে। বিভৎস অধৈর্যগল ঠকঠক করে কাঁপছে লোকটার। ক্ষত বিক্ষত সে মুখমণ্ডলে বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব জীবনের শেষ মুহূর্তের চরম স্বীকারোক্তি দানের ন্যায়। এতক্ষণে মুখ খুলল সে। নদীর স্রোতের ন্যায় শান্ত স্বরে জবাব দিল, আমার দুর্বলতা একটাই, আমার গার্লফ্রেন্ড রিয়ানা, যাকে আমি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, বেশি প্যাম্পার করি। তাকে ভালোবেসে নিজের জীবন আত্মাহুতি দেওয়া আমার জন্য গর্বের। জানি না এরপর কি হবে, আমার এই মৃত্যুর খবর আদৌ তার নিকট পৌঁছাবে কিনা। তবে যদি কখনো সে জানতে পারে আমার এই বিশেষ আত্মাহুতির কাহিনী, তাহলে নিশ্চয়ই সে আমাকে কাপুরুষের তালিকায় রাখবে না, এটা আমার বিশ্বাস। রিচার্ডের শেষ স্বীকারোক্তিতে কয়েক মুহূর্তের জন্য থমকালো মাফিয়া বস। অন্য সময় হলে বোধহয় এসব ভালোবাসা দুর্বলতার কথা শুনলে পৈশাচিক হাসি বেরিয়ে আসতো বুক ফেটে। করুণার স্বরে বিদ্রুপ করে উঠত সমগ্র নিষিদ্ধ সত্তা। রূঢ় বাক্যের ঘাত প্রতিঘাতে ধরাশায়ী করে ফেলত বিপরীত পক্ষকে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তেমন কিছুই ঘটল না। উল্টো রিচার্ডের মুখ থেকে ভালোবাসা রিয়ানার সম্বন্ধে জানা মাত্রই মানসপটে ভেসে উঠল নাজুক নীলাম্বরীর তুলতুলে কোমল মুখশ্রীখানা। ভীষণ যাতনায় বোধ হয়ে এলো পাথর কঠিন হৃদযন্ত্র। অনুভূতির প্রকোপে অস্তিত্ব জুড়ে জীবন্ত হলো সেই নিগুড় আলিঙ্গন, একটা তুলতুলে নমনীয় শরীরের প্রতিটি ভাঁজের সুস্পষ্টতা। সব কিছু ভুলে যেতে পারে ইরিশ, কিন্তু কয়েক সেকেন্ডের সেই শারীরিক আলিঙ্গনটুকু এই জীবনে ভুলে যাওয়া অসম্ভব। নিস্তব্ধতা গ্রাস করলো চারিপাশ। রিচার্ড রিয়ানাকে ভাবতে ভাবতেই শেষ গুলিটা চালানোর প্রয়াসে রিভলভার তাক করলো নিজের মাথায়। জীবনের অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে রিচার্ড নিজের ভালোবাসার কথা ভেবে চোখ থেকে বিসর্জন দিল এক ফোঁটা বিষাদ মাখা অশ্রুজল। অতঃপর যখন ট্রিগার টানবে, আগেই অন্য একটা রিভলভারের সাহায্যে ওর কপাল বরাবর শুট করে দিল মাফিয়া বস। অকস্মাৎ এই কাণ্ডে সচকিত হয়ে উঠল সকলে। রিচার্ডের নিথর দেহটা গতিহীন হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। বারুদের ঝাঁঝালো গন্ধে শ্বাসরুদ্ধ চারিপাশ। টকটকে তাজা রক্তের স্রোত যেন নয়া বিভীষিকার আস্ফলন। ভাবাবেগ শূন্য নির্বাক মাফিয়া বস পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে আছে রিচার্ডের মরদেহটা। পেন্ট হাউসে থাকলে এতক্ষণে বোঝোর সুস্বাদু নৈশভোজে রূপান্তরিত হতো রিচার্ডের নির্জীব শরীরটা। ওদিকে ব্লাডি বিস্টের অভিব্যক্তিহীন ধারালো মুখাবয়ব পরক করে বাক্য ছুড়ল তুষার। I think the last time he did not lie at all. আই নো। ধীরে ধীরে রিভলভার নমিত করতে করতে ছোট্ট স্বরে প্রত্যুত্তর করে ইরিশ। তাহলে গেমের রুলস কেন ভাঙলেন, আর ওকে শুটি ব্যাক কেন করলেন? কারণ আমি সেকেন্ড চান্স দেই না। অশুভ চিত্তে দায় সারা প্রত্যুত্তর। দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। কৌতূহলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে। অগত্যা আরও একবার পিছু ডাকলো মাফিয়া বসকে। দৃঢ় আওয়াজে জানতে চাইল, আপনি হঠাৎ সবকিছু রেখে দুর্বলতার কথাই কেন জানতে চাইলেন এরিস? কারণ ওর দুর্বলতাই ওর ধ্বংসের কারণ, আর আমাদের উত্তরটাও সেখানেই লুকানো। হু ইজ দ্য গডফাদার? গমগমে আওয়াজে কথাটা বলে লম্বা পা ফেলে হনহনিয়ে আন্ডারগ্রাউন্ড সেল
পরিত্যাগ করে ইরিশ, যেন দিশাহীন এক উৎপীড়নে বড্ড বেশি ব্যতিগ্রস্ত অস্তিত্ব। পুরনো ধাঁচের আটপৌরে শ্যাওলা পড়া বাড়িটার চারিপাশে ছড়িয়ে পড়েছে সকালের মিহি সূর্যালোক। দক্ষিণের জানলা জুড়ে নরম রোদের হাতছানি, চারিদিকে বর্ষার মাতন। সকাল সকাল ঝুরো ঝুরো সোনালি আলোয় কর্দমাক্ত আঙিনার চিত্র যেন সদ্য বিবাহিতা হলদে রাঙা কিশোরী নববধূ। পরিষ্কার নীল দিগন্তে এখন শুভ্র মেঘের আধো আধো সুবিস্তীর্ণ প্রলেপ। দেখে মনে হয় দীর্ঘ আধারের প্রহর কাটিয়ে উজ্জ্বল হাসিতে মাতোয়ারা প্রকৃতি। বাইরের প্রকৃতি এখন যতটা শান্ত আর নিরিবিলি, ঘরের অভ্যন্তরীণ আবহ ঠিক ততটাই গুমোট। দম বন্ধকর অস্বস্তিদায়ক মুহূর্ত। বসার ঘরে উপস্থিত কারোর মুখে রানী, ঈশানীর মা, মামা, নানি, এমনকি উষা, সকলের মুখাবয়ব জুড়ে নেমে এসেছে অকৃত্রিম এক তমসা। প্রচণ্ড ক্ষুব্ধতায় ঘরের এক কোণে দাঁড়িয়ে ফুটন্ত তেলে ভাজার ন্যায় অনবরত ফোঁস করছেন রোকেয়া। ঘরময় বিরাজমান নৈশব্দ, এরই মাঝে বসার ঘরে এসে হাজির হয় ঈশানী। নাজুক পদচারণের প্রতিটি কদমে ভীরুতা সুস্পষ্ট। গত কয়েকটা দিন তীব্র জ্বরের দহনে অনেকটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে পেলব মুখশ্রী ও ক্ষিপুটে ক্ষয়িষ্ণু ভাব। আগের থেকে অনেকটা শীর্ণকায় লাগছে রুগ্ন শরীরখানি। পরনের ক্রপ টপ আর লং স্কার্ট দুটোই ঢল ঢল করছে। মেয়েটার পরিশ্রান্ত পদযুগলের প্রতিটি পদধ্বনি যেন বিরক্তির রেশ দ্বিগুণ বাড়িয়ে তুলছে উপস্থিত সকলের। মেয়ের এরূপ নীরব ভাবলেশীন আগমন সহ্য হল না রোকেয়ার। তিনি অস্থির পদচারণায় এগিয়ে গেলেন সম্মুখে। মুখোমুখি দাঁড়িয়ে কোনো কিছুর ইঙ্গিত না দিয়েই শক্ত হাতের চপেটাঘাত বসালেন জ্বরে পুড়তে থাকা উৎপীড়িত শরীরের উপর। অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় ঝলসে উঠল কোমল ত্বক। ঝাপসা চিত্তে নিজেকে জুৎসই সামলানোয় অক্ষম ঈশানী। ফলস্বরূপ তাল হারিয়ে পড়ে গেল শক্ত মেঝেতে। ক্ষুব্ধতায় ঝাঁঝিয়ে উঠলেন রোকেয়া। মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে যাওয়া মেয়েটার দিকে কঠিন দৃষ্টিপাত করে ক্রোধান্বিত স্বরে বললেন, মাইনকে কি বলেছিস তুই? কয়েকদিনের অসুস্থতার দরুন ক্লান্ত পরিশ্রান্ত শরীর, ব্যথাতুর অচল মাংসপেশি, তবু ধীরে ধীরে উঠে বসার চেষ্টায় অবিচল থেকে জবাব দিল ঈশানী, আমি কিছুই বলিনি মাহিনকে। দুদিন বাদে বিয়ের তারিখ, অথচ আজ হঠাৎ সে বিয়ে ভেঙে দিল। এর কারণ কি? কোনো মতে উঠে বসল ঈশানী। পিঠে পড়ে থাকা এক ঝাড় রেশমের মতো ঈশানীর লম্বা চুল সব এলোমেলো হয়ে লিপটে আছে কপালে, মুখে, এমনকি ঘাড়ের দুপাশে। জ্বরের তোপে ঝিমঝিম করছে মস্তিষ্ক। শুষ্ক একটা ঢোক গিলে রোকেয়ার অগ্নিদৃষ্টি চোখ মেলালো মেয়েটা। বলল, যে বিয়ে ভেঙেছে তাকে গিয়ে জিজ্ঞেস করো, আমায় কেন বলছো? ঈশানীর এহেন দায় সারা প্রত্যুত্তরে ভল ভলিয়ে রক্ত চড়ে উঠল মস্তিষ্কে। আপন চিত্তের খেয়ে হারিয়ে ক্ষুব্ধতায় সম্মুখে ঝুঁকলেন রোকেয়া। আক্রান্ত মেয়েটার পান পাতার মতো ঢল ঢলে পেলব কপলে আরও কয়েক ঘা বসিয়ে দিলেন অকপটে। রাগে কটমট করতে করতে বললেন, অভাগী অপায়া, আমি কিছু বুঝি না ভেবেছিস? কাল মাহিন তোর সঙ্গে দেখা করতে গেল আর আজ গোটা বিয়েটাই ভেঙে দিল। এটা কি এমনি এমনি? যেখানে সব কিছু ঠিকঠাক সেখানে তুই কিছু না বলে হুট করে বিয়ে ভাঙবে কেন সে? আমাকে তোর এতটাই নাদান মনে হয়? রোকেয়ার কথায় ভাবান্তর হলো না ঈশানীর। শুধু গ্রীবা ঘুরিয়ে দৃষ্টিপাত করল সম্মুখে। সোফায় বসা প্রত্যেকটা মানুষ নীরব দর্শকের ন্যায় বিনা বাক্যে অবলোকন করছে সবটা। প্রত্যেকের চোখে বেজায় অনীহা, যেন এই দৃশ্যে মোটেও উদ্বিগ্ন নয়। এমনকি মানবতার উৎপীড়নটুকু অনুপস্থিত তাদের মাঝে। এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন কেউ একবারের জন্য বাধা দিল না রোকেয়াকে? ছোট বোনের সামনেও কি এভাবে মার খাওয়া যায়? ঈশানীর নির্বোধ নির্লিপ্ততা অবলোকন করে ওর দু বাহু ধরে সজোরে ঝাঁকিয়ে উঠলেন রোকেয়া। ক্রোধান্বিত হয়ে বলতে লাগলেন, সত্যি করে বলতো, কি বলেছিস মাহিনকে? বারবার নিজেকে অপায়া প্রমাণ করতে মহল্লাবাসীর সামনে আমাকে নাক কান কাটতে লজ্জা করে না তোর? কি রে বল, একটুও লজ্জা করে না তোর? তুমি কি সত্যি আমার নিজের মা? জন্মদাত্রী মায়েরা কি তাদের মেয়ের সঙ্গে এমন করেই কথা বলে?
টলমলে অশ্রুসিক্ত নয়ন মুছে শান্ত নির্জীব স্বরে প্রশ্নটা ছুড়ল ঈশানী। সঙ্গে সঙ্গে নরম গালে হামলে পড়ল তীব্র এক কষাঘাত। প্রচণ্ড আঘাতের তোড়ে ঝলসে উঠল মুখমণ্ডল। মুহূর্তে প্রতিটি আঙুলের ছাপে জমে গেল জখমের রক্তাভোলা লিমা। নরম তুলতুলে কপল দুটো অশরীরীর ন্যায় ধারণ করলো কালচে বর্ণালী রূপ। প্রচণ্ড অনীহায় বিনা বাক্যে দূরত্ব বাড়ালেন রোকেয়া। রোকেয়া সরে যেতেই পাশ থেকে ভেসে এলো মামার কর্কশ আওয়াজ। প্রত্যেকবার বিয়ের কথা উঠলেই একটা না একটা কাহিনী সৃষ্টি করিস তুই। এমনকি গত কয়েক মাস যাবৎ কোথায় ছিলি, কি করেছিস সবটাই অজ্ঞাত। কিচ্ছুটি জানতে চাইনি আমরা, তোকে তোর মতো ছেড়ে দিয়েছি। অথচ এতগুলো দিন বাদে এত কাহিনীর পরেও যখন মাহিনের মতো একটা ছেলে নিজে থেকে বিয়ের প্রস্তাব দিল, আগ বাড়িয়ে তোর জীবনটা শুধরে দিতে চাইলো, তখন তুই কিনা। এতটুকু বলে থামলেন মামা। বিতৃষ্ণায় ফিরিয়ে নিলেন মুখ। কিয়ৎক্ষণের নীরবতা, অতঃপর সামান্য ঘাড় ঘুরিয়ে তিক্ত স্বরে বলে উঠলেন, আমরা সব জানি তুই একটা সন্ত্রাসীর জন্য এসব করেছিস, কিন্তু তুই কি জানিস তোর বাবাও দেশকে রক্ষা করতে গিয়ে এমন এক সন্ত্রাসী টেরোরিস্ট দলের হাতেই বন্দী হয়েছিলেন। আর তার কয়েক মাস পরেই। ফের নীরবতায় আচ্ছাদিত হলো পুরো বসার ঘর। সব সময় রসিকতায় মজে থাকা দেবরার কুচকানো মুখমণ্ডলে এখনো অনীহার লেশ। মুখ কাঁচু মাচু করে ঘরের এক কোণে বসে আছে উষা। মাঝে মধ্যেই চোখ উঁচিয়ে আড়ালে পর্যবেক্ষণ করছে সকলের অভিব্যক্তিটুকু। খানিক বাদেই নীরবতার ইতি টানল স্বয়ং ঈশানী। আলতো নিঃশ্বাস ছেড়ে বিদ্রুপাত্মক হেসে দৃষ্টিপাত করলো মামার পানে। ব্যথাতুর স্বরে বলে উঠল, আর তোমরা কি করলে? আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করতে না করতে একটা ছোট্ট মেয়েকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে তাকে তার মাকে অন্যত্র বিয়ে দিয়ে দিলে। অতর্কিতে থমথমে হয়ে উঠল দৃশ্যপট। একরতি মেয়েটার মুখ থেকে বের হওয়া তীরের ফলার মতো তীর্যক বাক্যটি যেন নীরব যুদ্ধ লাগিয়ে দিল প্রত্যেকের অন্তরে। নানি মামা দুজনেই নির্বিকার বদনে চেয়ে আছেন ঈশ্বর পানে। অসহনীয় এই নীরবতা ভেঙে ফের বলতে উদ্যত হলো মেয়েটা। ওই ছোট্ট বাচ্চাটা কি দোষ করেছিল বলো তো বাবা? বাবা মা সবকিছু একসাথে কেড়ে নিয়ে নরক বানিয়ে দিয়েছিলে তোমরা আমার জীবনটাকে। তাহলে এখন আমার ভালো মন্দ নিয়ে এত দুশ্চিন্তা কিসের তোমাদের? ক্রন্দিত মেয়েটার পানি চাইলেন মামা। থমথমে গলায় বলে উঠলেন, তখন ছোট ছিলি, কিন্তু এখন তো বড় হয়েছিস, বোঝার চেষ্টা কর। পরিস্থিতিটাই এমন ছিল যে। বাক্য সম্পন্ন করতে পারলেন না মামা, আগেই গলা ছেড়ে চেঁচিয়ে ওঠে ঈশানী। তোমরা এবার আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। ও শেষ করে দিবে সব, ধ্বংস করে ফেলবে আমার অস্তিত্ব। তার চেয়েও বড় কথা, আমি ওকে ছাড়তে পারবো না বাবা। শেষ বাক্যটা বড় নাজুক স্বরে বলল নীলাম্বরী। কথা কটা কর্ণগোচর হওয়ার সঙ্গে সঙ্গে ফের ফুঁসে উঠলেন রোকেয়া। তরতরিয়ে এগিয়ে এসে বাড়ালো। সংকীর্ণতা জ্বরের দাবদাহে গুটিয়ে যাওয়া মেয়েটার সরু বাহুটা চেপে ধরলেন শক্ত হাতে। ওকে টেনে তুলতে তুলতে তিরিক্ষি আওয়াজে ছুড়লেন কঠোর বাক্যবহর। বুঝেছি, তুই শুধরাবার নস। নিজের মুখটা তো পোড়াবি, সাথে আমাদেরটাও। কথা শেষ করে ঈশানী সমেত সিঁড়ির পানে অগ্রসর হলেন রোকেয়া। তক্ষুনি পেছন থেকে ভগ্ন স্বরে ডেকে ওঠেন দেবরা। ভ্রু যুগল কুচকে সুধান, হডে লই জ্বর ইতিরে। পেছনে না ঘুরেই কঠোর অভিব্যক্তিতে জবাব দিল রোকেয়া। একটা গুন্ডা মাস্তানের জন্য আজ যে মেয়ে নিজের বিয়ে ভেঙে দিতে পারে, ঘরের বাইরে যেতে দিলে কাল সে আরও বড় কোনো অঘটন ঘটাবে না, তার নিশ্চয়তা কোথায়? তাই যতক্ষণ না ও সব পাগলামি বন্ধ করছে, ততক্ষণ অবধি ঘরের বাইরে এক পাও রাখতে পারবে না। আর আজ থেকে ঘরবন্দি থাকুক। যেদিন নিজের ভুল শুধরাতে পারবে, সেই দিনই কেবল ওর ঘরে তালা খোলা হবে। কথা বলতে বলতেই সিঁড়ি ভেঙে করিডোর অবধি চলে গেলেন রোকেয়া। ওদিকে রোকেয়ার ভাবনা বোধগম্য হতেই পিলে চমকে গেল ঈশানী। তৎক্ষণাৎ শরীর ছেড়ে মেঝেতে বসে পড়ল মেয়েটা। হাজার রকম জোর জবরদস্তি করে নিজের বাহুটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে বলতে লাগলো, ছাড়ো মা, আমি ঘরে যাব না। তুমি আমার তালা মেরে কক্ষবন্দি করে রাখতে চাইছো? কেমন মা তুমি? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। রোকেয়া ছাড়লেন না।
উল্টো মেয়েটাকে টেনে হিঁচড়ে ঘরের অভিমুখে নিয়ে যেতে যেতে বললে, চুপচাপ বিয়ে করলে আজ আর এই দিন দেখতে হতো না। আমার মেয়ে হয়ে একটা দেশদ্রোহী সন্ত্রাসীর সঙ্গে ঘুরে বেড়াবি, আর আমি মা হয়ে সেসব সহ্য করব বলে তোর মনে হয়? একটা সন্ত্রাসী যার কোনো ভবিষ্যৎ নেই, বাস্তবতা নেই, জীবনের নিশ্চয়তা নেই, একটা যাযাবর জানোয়ারের চেয়েও সে অধম, তার জন্য কিসের এত দরদ তোর? লজ্জা করে না একটা খুনি হয়ে সাফাই গাইতে? জিশান আমাকে সব বলেছে, ওই জানোয়ারটা তোর সর্বনাশ করে ছেড়েছে। এইসব কথা আমি জানাজানি হতে দিব ভেবেছিস? মরে গেলেও না। তাতে যদি সারা জীবন নিজের মেয়েকে তালাবদ্ধ করে রাখতে হয় তবে তাই রাখবো। রুগ্ন শরীরটা অসাড় হয়ে আসছে। অতিরিক্ত টানা হেঁচড়ার ফলে জামা কাপড় ছিঁড়ে ফেরে একাকার। ধুলো বালিতে পরনের সফেদ স্কার্টটা কদাচিৎ বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। নাজুক শরীরের জায়গায় জায়গায় তৈরি হয়েছে বিভৎস ক্ষতচিহ্ন, অথচ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে জিসানের নাম। এতটা নিচে কবে নামলো ছেলেটা? শেষমেশ কিনা রোকেয়ার সামনে চরিত্রহীনা বানিয়ে ছাড়লো। পেছন থেকে ঠিক কিরূপ কলকাঠি নাড়ার পায়তারা করছে জিসান, মোটেই বুঝে আসছে না মেয়েটার। তবে এই মুহূর্তে রোকেয়ার শেষ বাক্যটা ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দিল ঈশানীকে। ফলস্বরূপ স্বচ্ছ মেঝেতে হুমড়ি খেয়ে বসে চিত্ত চিরে কেঁদে ওঠে রমণী। বাঁধ ভাঙা হয় প্রগাঢ় বেদনার তখন। নিজেকে প্রমাণ করার প্রয়াসে অসহায়ের মতো আর্তনাদের ধ্বনিতে বলতে শুরু করে, তুমি নিজের মেয়েকে ভরসা না করে একটা অচেনা ছেলের কথায় এতটা প্রাধান্য দিচ্ছ যে তার কথায় তুমি আবার তালা মেরে রাখতে চাইছো কেন মা? জিশান মিথ্যে কিছুই বলেনি। ওই বাজে লোকটার জন্য তোর এসব পাগলামি বলে দেয় যে তুই আর পবিত্র নেই। এত মাস ধরে এই নিকৃষ্ট লোকটা নিজের কাছে রেখে অপবিত্র করেছে তোকে, না জানি আরও কি কি। বাক্যের মাঝপথেই ক্রোধের তাড়নায় হাঁসফাঁস করে ওঠেন রোকেয়া। ভীষণ ব্যতিগ্রস্ত হয়ে নির্জীব জড়পিণ্ডের ন্যায় মেয়েটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ঘরের দিকে নিয়ে যেতে যেতে ঘৃণিত স্বরে আওড়ান, মান সম্মান সব শেষ করে দিয়েছে জানোয়ারটা। রোকেয়ার তিরিক্ষি বাক্যে হৃদয় ছিঁড়ে এফোর ওফোর হলো দুর্বল ক্ষয়িষ্ণু মেয়েটার। ফের শুরু করলো অজস্র আহাজারি। অস্পষ্ট অপারক স্বরে বারবার বলতে লাগলো, ওই জিসান একটা ধূর্ত মিথ্যেবাদী, সে এমন কিচ্ছু ঘটেনি। অরণ আমায় রেপ করেনি মা, বিশ্বাস করো, অরণ আমায় রেপ করেনি, আমি এখনো পবিত্র। মেয়ের হৃদয় বিদারক বিলাপে বিন্দুমাত্র পিছু টান অনুভব করেন না রোকেয়া। উল্টো এক ধাক্কায় ঈশানীকে ঘরের মেঝেতে ছুঁড়ে ফেলে দরজায় তালা লাগাতে লাগাতে তিনি রুক্ষ স্বরে বলেন, একটা জানোয়ারের জন্য নিজের বিয়ে ভেঙেছিস, মাহিনের মতো সোনার টুকরো ছেলেকে পায়ে ঠেলে দিয়েছিস। এখনো তোর এসব মায়াকান্না বিশ্বাস করবো আমি ভেবেছিস? কখনোই না। শরীরের অহর্নিশ ব্যথা, হৃদয়ের রক্তক্ষরণ, টাহাল মাঠাল মস্তিষ্ক সব কিছুকে নিদারুণ উপেক্ষা করে উঠে দাঁড়ালো ঈশানী। তড়িঘড়ি পায়ে সামনে অগ্রসর হয়ে দুহাতে ধাক্কাতে শুরু করলো কাঠের দুয়ার। বিপরীত প্রান্তে নৈশব্দের উদ্ভাসন, যার তরুণ জাগ্রত হলো ব্যতিগ্রস্ততা। কোনরূপ দ্বিধা বোধ না করেই এবারে গলা ছেড়ে ডাকতে শুরু করলো রমণী, মা দরজা খোলো, একবার আমার কথাটা শোনো, আমি বের হব মা। মা। কণ্ঠনালীতে দলা পাকানো অভিমান, বেদনার প্রকোপে সিক্ত হয়ে উঠেছে সুগভীর নীলাম্বর নেত্র গহ্বর। মাত্রাতিরিক্ত ধকলে কথা বলার শক্তি ক্ষীণ, তবু বন্ধ দরজায় অনবরত করাঘাত করে যাচ্ছে ঈশানী। ক্রন্দনরত বিদীর্ণ আওয়াজ এক নাগারে শুধু বলছে, মা, নানি, উষা, কি ক্ষতি করেছি আমি তোমাদের? কেন এভাবে কষ্ট দিচ্ছ? কেন বুঝতে চাইছো না আমায়? জিসানের সব কথা মিথ্যে, বিশ্বাস করো, পবিত্র আমি। আমাকে কেউ স্পর্শ করেনি। যদিও বা কেউ সেটা করার স্পর্ধা দেখায়, তবে ওই জানোয়ারটাই সবার আগে ঢাল হবে আমার। একবার বিশ্বাস করো আমায় মা। হাজারটা প্রতিশ্রুতি বাক্য শুনেও কোনো রূপ লাভ হয় না। মন গলে না কঠিন মানবের রোকেয়ার। ওদিকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে
অবশেষে দরজা ঘেঁষে ধপ করে মেঝেতে বসে পড়ে ঘরবন্দি ইস্যু। অবচেতন রুগ্ন শরীরখানা কাঁপছে তীর তিরিয়ে, নিভু নিভু ঝাপসা দৃষ্টিসীমা আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত সর্বাঙ্গ, তাও বেসামাল ক্রন্দন প্লাবনে ঢেউ তুলে ব্যাকুল চিত্তে আর্তনাদ করতে থাকে সেই মেয়েটা, যে কিনা সমগ্র ধরণীর তরে ব্লাডি মনস্টারের একমাত্র দুর্বলতা। এক অশুভ মরিচিকার স্নিগ্ধ সাকুরা ভগ্ন অধরের ফাঁক গলিয়ে অস্ফুটে ধ্বনিত হয় নিগুড় শব্দের বহর। আমি নিরুপায়। ওই জানোয়ারটা যে আমার রক্তে মিশে গিয়েছে, হৃদয়ের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যার অস্তিত্ব, তাকে আমি এই জীবনে ভুলবো কি করে মা? আধুনিক কাঁচের কাঁচ আচ্ছাদিত বিশালাকার ডাইনিং টেবিলটা ভর্তি হয়ে আছে হরেক রকম সুস্বাদু খাবারের বহরে। প্রতিটি পদের অকৃত্রিম সুঘ্রাণ আর সুনিপুণ ডেকোরেশন দুটোই জিভে জল আনার মতোই আকর্ষণীয়। এক দর্শনে চোখ বোলালে যে কেউ নিঃসন্দেহে গৃহিণীর রন্ধনশৈলীর তারিফ করতে বাধ্য। তবে গৃহিণী এখন একা নয়, আমূল সহযোগিতায় লিপ্ত রয়েছে উৎসুক কন্যা নিঝুম। খালামণি রান্নাঘর থেকে যে খাবারগুলো বেড়ে দিয়েছে সেগুলো একটা একটা করে সন্তর্পণে ডাইনিংয়ে সাজিয়ে তবেই অ্যাপ্রন খুলে চেয়ার টেনে খেতে বসলো সে। খাবারের সুস্বাদু গন্ধে পেটের ভেতর গুড়গুড় আওয়াজ হচ্ছে ভীষণ। এভাবে বেশিক্ষণ সামনে নিয়ে বসে থাকা দুরূহ অগত্যা তন্দ্রাকে উচ্চস্বরে ডেকে ওঠে নিঝুম। খালামণি জলদি এসো, খাবার ঠান্ডা হয়ে গেল তো। এখনকার মেনুতে শেষ থালা সমেত একটু পরে ডাইনিং এসে হাজির হলে তন্দ্রা জাওয়াত। তাড়াহুড়ো করে তিনটা প্লেট সাজালেন প্রথমে, অতঃপর প্রত্যেকটাতে সমপরিমাণ খাবার তুলে দিতে দিতে হুট করেই কি ভেবে যেন প্রশ্ন ছুড়লেন নিঝুমের উদ্দেশ্যে। ছেলেটাকে কিভাবে চেনো তুমি? কোন ছেলেটা? অজ্ঞাত স্বরে ঠোঁট উল্টালো নিঝুম। একপল নিঝুমকে পর্যবেক্ষণ করে ফের হাতের কাজ অবিরত রেখেই তন্দ্রা বলে ওঠেন, ওই যে সেদিন সন্ধ্যা তোমাকে এগিয়ে দিল। তুষারের কথা উঠতেই অকৃত্রিম আড়ষ্ঠতায় নিয়ে গেল মেয়েটা। ঠোঁট কামড়ে মাথা নমিত করল সবেগে। হৃদ মাঝারে জাগ্রত হলো নিদারুণ এক উৎকণ্ঠা। মনে মনে ভাবতে লাগলো, খালামণি হঠাৎ তুর্যের কথা কেন জানতে চাইলো? ভিলনটার সঙ্গে আবার আমার বিয়ের চিন্তা ভাবনা করছে না তো? ইস! আপন ভাবনায় শখীনতা উথলে উঠল মন গহীনে। পুলকিত চিত্তের সুপ্ত লাজুকতা হামেশাই ধরা দিল বাহ্যিক বদনে। গোল গাল কপল দুখানা রক্তাভ হয়ে উঠল লজ্জার লালিমায়। কি হলো বললে না যে কিভাবে চেনো? খালামণির আকস্মিক বাক্যে ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো নিঝুম। তাড়াহুড়ো নিজের খাপ ছাড়া ভঙ্গিমা আড়াল করে বাম হাতে ঘাড় চুলকে জানালো, ওই আর কি, তোমাকে বললাম না ভার্সিটির বড় ভাই। নিঝুম কথাটা বলতে না বলতেই নিঝুমের পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন তন্দ্রা সাওয়াত। খালামণির গভীর চোখের সুদীপ্ততা অচিরেই শঙ্কা বাঁধালো নিঝুমের অন্তর জুড়ে। ধরা পড়ে যাওয়ার ভয়ে আলগোছে শুষ্ক ঢোক গিলল মেয়েটা। জিভ নাড়িয়ে শব্দ উচ্চারণের মাধ্যমে বলতে চাইল আরও কিছু, তবে আগেই তৃতীয় পক্ষের গমগমে স্বরে ইতি ঘটল নিগুড় আলাপচারিতার। অতর্কিতে দুজনেই দৃষ্টিপাত করলো পেছনে। হাফ স্লিভ টি শার্ট আর ট্রাউজার পরিহিত তাগড়া যুবকটি অলস বদনে এগিয়ে আসছে এদিকে। তন্দ্রাচ্ছন্ন দুনয়ন খুব সম্ভবত ঘুম থেকে উঠেছে, যা দেখা মাত্রই মেকি গম্ভীরতায় দাঁত খিঁচলেন খালামণি। কর্কশ গলায় বললেন, এটা ঘুম থেকে ওঠার সময়? ঘড়ির দিকে একবার তাকাও তো দেখি। আধো আধো চোখ মেলে ঘড়ির দিকে দৃষ্টিপাত করে দীর্ঘশ্বাস ছাড়ল যুবক। ঠোঁট ফুলিয়ে ঘুম জড়ানো গলায় বলল, দুপুর 2:30 বেজেছে কেবল। আমি তো ভেবেছিলাম এতদিন পর বাড়িতে এসেছি, সেই সেলিব্রেশনে সারা দিন ঘুমোবো আজ, কিন্তু এই বাচাল মেয়েটা ঘুমোতে দিলে তো। সে সকাল থেকে পকর 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 করেই যাচ্ছে ননস্টপ। নিঝুমের খোলা চুলের একাংশ ধরে আচমকা টান মেরে কথাটা বলল সে। আউচ! চুলের ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে নিঝুম। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নাকের পাটা ফুলিয়ে বলে, তুমি মুখ ধুয়েছো তুর্য ভাই? না ধুলে কি, তুই ধুইয়ে দিবি? গ্রীবাদের সামান্য বাঁকে হেয়ালির স্বরে প্রশ্ন করে তুর্য। তির্যক ভেঙচি কেটে মুখ ঘোরায় নিঝুম। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে বলে, আমার তো ঠেকা পড়েনি। ভাইয়ের বেলায় যত ঢং,
জামাইকে তো তুই পাও ধুইয়ে দিবি। তুর্যের কথায় চোখ মুখ কালো করে ফেলল নিঝুম। খাবারের প্লেট সমেত ডাইনিং থেকে উঠে কাউচের দিকে এগিয়ে যেতে যেতে ভাব দেখিয়ে বলল, আমার জামাই, শুধু পা কেন, দরকার পড়লে সব ধুয়ে দিব। শালি। নিঝুমের যাওয়ার পানে চেয়ে অস্পষ্ট আওয়াজে ছোট্ট একটা অযাচিত শব্দ উচ্চারণ করলো তুর্য। তৎক্ষণাৎ তুর্যকে চোখ রাঙালেন তন্দ্রা। ধমকের স্বরে বললেন, তুর্য, এই শিক্ষা তোমার? বোনকে শালি বলে কেউ? যাও মুখ ধুয়ে এসো। তন্দ্রার ধমক খেয়ে চুপসে গেল তুর্য। ওপাশের কাউচে বসে মুরগির রান চিবোতে থাকা নিঝুমের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে মনে মনে বলল, সময় হোক, তোকে বাগে পেয়ে নি একবার, তখন বোঝাবো কে কার পা ধোয়ায়। জলস্রোতের ন্যায় গড় গড় করে অতিবাহিত হয়ে যায় সময়। অবিরামে সময়কে কেন্দ্র করেই মানব জীবনে রচিত হয় স্মৃতির অধ্যায়। কারোর স্মৃতি হৃদয় উজাড় করা আনন্দ উদ্দীপনের, কারোর বিষণ্ণতা আর বিভীষিকার। গুনে গুনে 3 দিন অতিবাহিত হলো এখন। গত 3 দিন ধরেই নিজ বাড়িতে নিজেরই ঘরে কারাবন্দী আসামিদের ন্যায় তালাবদ্ধ জীবনযাপন করছে ঈশানী। সেদিন রোকেয়ার হাতের প্রচণ্ড মারে হাড় কাঁপিয়ে জ্বর এসেছিল ওর, যে জ্বরের ইস্তফা ঘটেনি এখনো অবধি। একইভাবে সকাল সন্ধ্যা সময় করে হানা দেয় তীব্র দাবদাহ। জ্বরের প্রকোপে ঠক ঠক করে প্রকম্পিত হয় নাজুক সর্বাঙ্গ। নিদারুণ শিহরণে অহেতুক টলতে থাকে মস্তিষ্ক। জ্বরের তাড়নায় কাঁপতে কাঁপতে সারা রাত ধরে আজে বাজে বিলাপ করে মেয়েটা। কখনো অজান্তেই কেঁদে ভাষায় অবচেতন দুনয়ন, কখনো বা জ্বরের তোপে চেতনা হারিয়ে বেঘরে পড়ে থাকে বিছানায়। এরপর যখন রাত পেরিয়ে সকাল হয়, তখন চিরাচরিত নিয়মে কমে আসে বাহ্যিক তাপ। প্রচণ্ড যাতনায় দিনাতিপাত করতে থাকা ঈশানীকে কেউ কখনো খুঁজতে আসে না। উষা এসে 3 বেলা খাবার দিয়ে যায় ঠিকই, কিন্তু না পারতে সেই খাবার মুখেও তোলে না মেয়েটা। প্রচণ্ড ঘৃণা, অভিমান, বিষণ্ণতার গলা ভেদ করে খাবার নামে না ঈশানীর। এ নিয়েও গতকাল আরেক দফা ঝামেলা বাঁধিয়েছেন রোকেয়া। শেষমেশ না পেরে বেতের আঘাত হাঁকিয়েছেন মেয়েটার সর্বশরীরে। ঈশানীর কেড়ে নিয়েছে মোবাইল ফোন, তবুও একরত্তি তলাতে পারেন ঈশানীকে। নিজ বাক্যে অটল নীলাম্বরী। যাই হয়ে যাক, এরিশকে ভুলে যেতে পারবে না ও। ওর গতিহীন হৃদয়টা বারবারের মতন স্রোতের বিপরীতে চলছে। বাস্তবতা বুঝতে চায় না সে, জানতে চায় না ভবিতব্য, কেবল অনিমেষ চিত্তে খুঁজে বেড়ায় এক হৃদয়হীন মরীচিকাকে। পরপর 3 দিন শুধু পানির উপর দিয়ে চলে যাচ্ছে জীবন। সুষ্ঠু সুন্দর সাবলীল দিনগুলো হারিয়ে গিয়েছে বিভীষিকার অনলে। ফ্যাকাশে এলোমেলো নাজুক মুখটা যতটা না বেদনা ধরে রাখে, বেশি অভিমান ধরে রাখে ওর হৃদয় বিঞ্জর। মাফিয়া বসটার উপর একাকার সমান অভিমান নীলাম্বরীর। এতই যদি না দেখে নিঃশ্বাস নিতে ভুলে যায়, তাহলে কেন খুঁজলো না একবারও? নাকি সেদিনের গুলির আঘাতে এখনো মুমূর্ষু সে? সর্বনাশা প্রণয়ের দাবানলে জ্বলে পুড়ে খাক হয় অন্তঃকরণ। নিজের ভাবনায় নিজেই অস্থির হয়ে ওঠে ঈশানী, করতে থাকে পরিত্রাণের সন্ধান। তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে উষা। হাতে খাবারের থালা, মেয়েটার চোখে মুখে কুণ্ঠা সুস্পষ্ট। যেন ঘরবন্দি ঈশানীর অসহায় অবচেতন রুগ্ন মুখখানা দেখে দুঃখে চাইতেও ভয় হয় বেশি, যার দরুন খাবারটা টেবিলে রেখে বিনা বাক্যে বেরিয়ে যেতে উদ্যত হয় উষা। অন্যান্য দিন কোনরূপ কথাবার্তা না বললেও এখন হুট করেই উষাকে পিছু ডাকে ঈশানী। কণ্ঠনালীতে আওয়াজ নেই কোনরূপ, তাও বহু কাসরাত করে ঝিমিয়ে ঝিমিয়ে মেয়েটাকে বলে, উষা বোন, আমার একটা মোবাইল ফোন এনে দিতে পারবি? তুই যা চাইবি আমি তোকে তাই দিব। ভয় আর তো ঢোক গেল উষা। তাড়াহুড়ো এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, না রে আপু, মা জানলে মেরে ফেলবে আমায়। আঙুলের ইশারায় বেড টেবিলের ড্রয়ারটা দেখালো ঈশানী। লম্বা শ্বাস টেনে অস্ফুট স্বরে বলল, ওখানে অনেকগুলো পয়সা রাখা আছে, সব তোর। তবু একটা ফোন খুঁজে দে না বোন, এখান থেকে না বেরোতে পারলে দেখবি সত্যি মরে যাব আমি। কথাটুকু শেষ হতে না হতেই অকস্মাৎ চেতনা হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে ঈশানী। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল উষা। বিস্ময়ে আপনা আপনি ফাঁক হয়ে যাওয়া মুখের উপর 2 হাত চেপে ধরে চেঁচিয়ে উঠল সবেগে, আপু!
উষার এই ঘর কাঁপানো নিগুড় চিৎকার পৌঁছালো না নিচতলায়, আগেই রিভলভার থেকে নিক্ষিপ্ত ধাতব বুলেটের প্রকাণ্ড আওয়াজে ঝনঝন করে প্রকম্পিত হয়ে উঠল সমগ্র দোতলা বাড়ি। ভয়ের তোড়ে অবচিত নিশানীকে মেঝেতে ফেলে রেখেই জোর কদমে নিচের ঘরে ছুটল উষা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।